শুভ দুপুর সুপ্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশের দুপুরে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসার আমন্ত্রণ। শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন। সুপ্রিয় দর্শক, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন সম্পাদক দৈনিক আমার সময় ডক্টর এজি খান। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নবাব। আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত একুশে দুপুরে। প্রধান সম্পাদক ভালো আছেন আপনি? সত্যি খুব ভালো লাগছে যে আজকে একুশে দুপুরে আপনাকে আমরা পেয়েছি। তো স্যার, এই যে চমৎকার একটা দিন আজকে আমরা আপনাকে পেয়েছি, আমাদের শ্রদ্ধেয়, আমাদের দেশ বরেণ্য কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের আজ ৬৬তম জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা আপনাকেও, সেই সাথে আমাদের দর্শকদেরও হুমায়ূন আহমেদের জন্মদিনের শুভেচ্ছা। কেমন লাগছে আপনার আজকে আমাদের সাথে এই ভালো একটা সময় এসে? খুবই ভালো লাগছে, যেহেতু আজকের আমাদের কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ সাহেবের ৬৬তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী আমরা যেগুলো একদিকে আনন্দিত, অপরদিকে তাকে আমরা অকালে হারানোয় আমরা ব্যথিত। জি, এবং আমাদের আসলে সাহিত্য এবং আমাদের বইয়ের ক্ষেত্রে যে একটা চমক থাকতো প্রত্যেক বছর, সেই জিনিসটা আসলে আমরা অনেকখানি বঞ্চিত। জি, আমরা জানি যে আপনি একজন ডাক্তার, একজন সমাজসেবক এবং খুব সফল একজন এই যে প্রধান সম্পাদক হিসেবে দৈনিক আমার সময়ে কাজ করছেন এবং দেশের কথা তুলে ধরছেন, দশের কথা তুলে ধরছেন। এই বিষয়টি নিয়ে একটু বলেন যে পত্রিকা, ডাক্তারি পেশা থেকে পত্রিকার সম্পাদনার বিষয়টি আপনার মাথায় কিভাবে এলো? বিষয়টা হচ্ছে এমন যে আমি চিকিৎসা পেশা মাধ্যমে যখন দেখলাম মানুষের পছন্দ ধরলে সেটা সারানো সম্ভব হয়, তো একজন অসুস্থ মানুষকে আমি সুস্থ করতে পারি, সে একাই সুস্থ হয়। পক্ষান্তরে সমাজে যে ব্যাধি, অর্থাৎ নৈতিক অবক্ষয়, এই বিষয়গুলো আমরা যদি তুলে ধরতে পারি, এই বিষয়গুলো আমি দূরীভূত করতে পারি, তাহলে দেখা যাচ্ছে শুধু এখন ব্যক্তি নয়, সমাজ যেমন উপকৃত হয়, রাষ্ট্র উপকৃত হয়, তবে গোটা বিশ্ব উপকৃত হয়। এই কারণে আমি চিকিৎসার সাথে সাথে এই সমাজের ইতিবাচক নেতিবাচক বিষয়গুলিকে তুলে ধরার জন্য আমি পত্রিকায় প্রকাশ করেছি। আপনার সাথে কথা বলে আমি যখন গ্রিনরুমের কথা বলছিলাম, তখন মনে হয় যে বিশ্ব মানবতার জন্য যে কাজ করার একটা আগ্রহ আপনার রয়েছে। তো এইটা অবশ্যই খুবই চমৎকার একটি বিষয়, আমাদের সব থেকে মানবীয় গুণের মধ্যে একটি, যে মানুষের পাশে দাঁড়ানো। এবং আপনি মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছেন সেই সব যারা ক্যান্সার রোগে আক্রান্ত, এবং তাদের জন্য আপনি খুব চমৎকার ভাবে চিকিৎসা করে চলেছেন এবং ক্যান্সার নিয়ে আপনার বইও রয়েছে একটি। এটি নিয়ে যদি একটু বলেন। আমি চিকিৎসা সেবা দিতে গিয়ে যখন দেখলাম যে আমরা আগে জানতাম ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হোমিও চিকিৎসা ব্যবস্থা যে ক্যান্সারের সুন্দর একটা ব্যবস্থা রয়েছে, এটা আগে জানা ছিল না। এই ক্যান্সার চিকিৎসা আমি যে বিষয়গুলো সফলতা হয়েছে, এই বিষয়গুলো মানুষের তুলে ধরার জন্য, পরবর্তী চিকিৎসা প্রজন্মকে ইয়ং জেনারেশনকে বিষয় জানার জন্য আমি ক্যান্সার গবেষণা করে যে বিষয়গুলো আমি পেয়েছি সেগুলো লিপিবদ্ধ করেছি। ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথি প্রিকশন গুলো আপনারা এখানে তুলে ধরেছেন আপনার খুব চমৎকার ভাবে। ক্যান্সার নিয়ে এটা তো পুরোপুরি একটা গবেষণাধর্মী একটি বই এবং অনেক বড়, অনেক সময়ের একটি আপনার, আমি বলবো যে একটা সফল রূপ আপনি পেয়েছেন বা দিয়েছেন। এই বিষয়টা নিয়ে যখন আপনি ভাবলেন এবং বাংলাদেশে এটার প্রয়োজনীয়তার কথা আপনি যখন ভাবলেন, শুরুটা করেছিলেন কিভাবে এই বইয়ের লেখালেখি? বই লেখাটা শুরু এরকম হয়েছে, যখন আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, যে আমি এটা প্রবন্ধকে লিখছিলাম যে আজিজ এখন মরে নেই। অর্থাৎ একটা পেশেন্ট ছিল না আমার আজিজ, বয়স থেকে 25 থেকে 26 বছর, ওর লিভার ক্যান্সার হয়েছিল এবং ওটা সে বড় বড় হাসপাতাল থেকে আমাকে ভারত থেকে বছর 15 দিনে বাঁচবে। বাঁচার পরে একসময় দেখা গেল যে আজিজ আমার হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সে দীর্ঘদিন বেঁচে থাকলো এবং সুস্থ থাকলো এবং সে বিয়ে করলো। বিয়ে করার পর তার সন্তান জন্ম থেকে দাওয়াত দিল। তখন আমি এই ইয়ং ডাক্তার হয়েও তখন আমি চিন্তা করলাম এই বিষয়গুলো আমরা যদি লিখনের মাধ্যমে তুলে ধরতে পারি, তার পরবর্তী যে প্রজন্ম আসবে, পরবর্তী যে চিকিৎসকরা আসবে, শিক্ষার্থী আসবে, এরা অনেক উপকৃত হবে। তখন আমি শুধু হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি ক্যান্সার নিয়ে যে সমস্ত গবেষকরা গবেষণা করছেন, যে সকল লেখকরা লিখেছেন, যে ইন্টারনেটের মাধ্যমে আন্তর্জাতিক ভাবে এই বিষয়গুলো আমি কালেকশন করছি। কালেকশন করে সেইগুলোর সাথে হোমিওপ্যাথি সমন্বয় করে আমার চিকিৎসা পেশার সাথে আমি এটা সমন্বয় পূর্বক আমি এটা পুস্তক অনেক দীর্ঘমেয়াদী একটি বিষয়, কিন্তু আমার মনে হয় যে এটি অবশ্যই সাধারণ মানুষের যারা ক্যান্সার নিয়ে সচেতন কিংবা ক্যান্সার সম্পর্কে যাদের কোনো ধারণা নেই বা ক্যান্সার আক্রান্ত, সবারই কিন্তু এটা ভীষণভাবে উপকারে আসছে বইটি। অবশ্যই আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই যে এরকম চমৎকার একটি বিষয় আপনি এত কঠিন একটি বিষয় আপনি খুব সফল
সফলভাবে করেছেন এবং আমাদের দেশের মানুষ তথা যারা এই বিষয়টি সম্পর্কে জানতে চায় বা আক্রান্ত তাদের জন্য অনেক বড় উপকারের। তো আমরা জানি যে আপনার বেড়ে ওঠা যশোরে আপনার মানে বরগুনাতে আপনার জন্ম, তারপর আপনার যশোরে পড়ালেখা এবং খুলনাতেও কিন্তু একটা সময় কেটেছে আপনার অনেক বড় সময়, এবং যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আপনার পড়াশোনা। তো এই যে হোমিওপ্যাথি নিয়ে পড়ালেখা করার বিষয়টি, এটা আপনার মানে কি পরিবার থেকে চাওয়া না আপনার নিজের আগ্রহ ছিল? একসময় আমি একটা ডিজিজ আক্রান্ত হয়েছিলাম, তখন আমি অনেক অ্যালোপ্যাথিক ভালো নাম করা চিকিৎসকের শনাক্ত হয়ে দেখলাম সেই ঔষধে তো আমার রোগ ভালো হচ্ছে না। তখন আমি একজন হোমিও ডাক্তারের কাছে যাই, ওনার একটু ওষুধ খাওয়ার পরে আমি বেশ আরোগ্য লাভ করি। তখন আমার ধারণা আসলো যে অ্যালোপ্যাথিক সে নিশ্চয় হইতে ভালো কাজ করে, তাহলে আমাকে এখন চিকিৎসক হতে হবে এবং সেটা আমার হোমিওপ্যাথিক চিকিৎসা হতে হবে। তখন আমি ওই হোমিওপ্যাথিক চিকিৎসা ভর্তি হই। বাহ, এই আপনার কথা সূত্র ধরে একটু বলি যে হোমিওপ্যাথি নিয়ে কিন্তু আমাদের অনেকের মধ্যেই নানা রকমের একটা ধারণা আছে যে হোমিওপ্যাথি অনেক দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয়, এবং হোমিওপ্যাথি আবার কেউ কেউ বলে যে না সবার শরীরের সাথে মানানসই না। এটি নিয়ে যদি একটু আপনি বলেন আমাদেরকে বুঝিয়ে। বিষয়টি এত সুন্দর যে আমরা ছোটবেলায় শুনেছি যে শিশুদের জন্য এবং বৃদ্ধদের জন্য হোমিওপ্যাথি ভালো কাজ করে, অথবা কলেরা বা উদরাময় এই জাতীয় যদি রোগ হয় সেক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা ভালো কাজ করে। কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতায় আমি পরীক্ষা নিরীক্ষা আমরা দেখতে পাচ্ছি না, মানুষের জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, ক্যান্সার থেকে শুরু করে যে আমি যে রোগ হোক না কেন, যদি হোমিওপ্যাথিক চিকিৎসার নীতি এবং নিয়ম মেনে সঠিক ওষুধ প্রয়োগ করা যায় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা আসে। বাহ, খুবই চমৎকার। মানে আপনার কাছে শুনে আমার মনে হয় দর্শকরাও খুব উপকৃত হবে। অনেকেরই যাদের ভুল ধারণা রয়েছে যে না হোমিওপ্যাথি হয়তো ওভাবে খুব দীর্ঘ সময় লাগে বা সবার সাথে মানানসই না। আসলে চিকিৎসা এই চিকিৎসা পদ্ধতিতে আপনার কাছ থেকে আরো শুনেছিলাম আমি ব্রেনরুমে যে বরং ধৈর্য ধরে যদি কেউ চিকিৎসা নেয় এটা একেবারে নির্মূল করা সম্ভব, এবং এটা তো একদমই বলা চলে যে সাইড ইফেক্ট সেরকম খুব নেই হোমিওপ্যাথিকের ক্ষেত্রে, যেটা অ্যালোপ্যাথিক বা অন্যান্য চিকিৎসা ব্যবস্থায় কিন্তু থাকে। তো একটু যদি বলেন। হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা হচ্ছে সদৃশ্য নীতির চিকিৎসা ব্যবস্থা। জি জি। এখানে ঔষধের পরিমাণ এত সূক্ষ্ম থাকে যে ঔষধ রোগকে দূরীভূত করে, দূরীভূত করে জীবন শক্তি সতেজ করে। তার কারণ ঔষধের পরবর্তী ঔষধে কোনো প্রতিক্রিয়া থাকে না, যার পরিপ্রেক্ষিতে হোমিওপ্যাথি ঔষধ যদি সদৃশ্য নীতি অনুযায়ী দেওয়া যায় তাহলে তার পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। কিন্তু যদি হোমিওপ্যাথিক ঔষধ স্থূল মাত্রায় ঘন ঘন দেওয়া হয় এবং অপপ্রয়োগ করা হয়, যেমন কিছু ঔষধ আছে যেগুলো খুব বিষক্রিয়া, যেমন ল্যাকেসিস সাপের বিষ থেকে তৈরি, নাজা সাপের বিষ থেকে তৈরি, এবং কিছু ঔষধ আছে যেগুলো যদি স্তোমাতে দেয় তবে সাইড ইফেক্ট হতে পারে। এই ঔষধগুলো দেওয়ার পূর্বে অবশ্যই মানে সদৃশ্য নীতি অনুযায়ী হতে হবে, অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ওষুধ গ্রহণ করতে হবে, এবং সূক্ষ্ম মাত্রা ওষুধ হতে হবে, শক্তিযুক্ত ওষুধ হতে হবে। এই বিষয়গুলো না হলে কিন্তু হোমিওপ্যাথিতে অনেক সময় পার্শ্বঘাত হতে পারে। এই জন্য অভিজ্ঞ বা বিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এটার আসলে কোনো বিকল্পই নেই, একজন অভিজ্ঞ চিকিৎসকের মানে শরণাপন্ন হওয়া যে কোনো রোগের জন্য। আমরা জানি যে আপনি এজি খান স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেছেন এবং খুব সফলভাবে সেখানে আপনারা পাঠদান কার্যক্রম করে যাচ্ছেন, এবং সেখানে অত্যন্ত মানে স্বল্প টিউশন ফিজে আপনারা পড়াচ্ছেন, বইপত্র দিচ্ছেন। এই সম্পর্কে যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য। আমি চিকিৎসা পেশার সাথে সাথে যেমন লেখনী মাধ্যমে সমাজে অবস্থা তুলে ধরার চেষ্টা করেছি, তখন মনে করলাম আমার একটা চিন্তা এবং চেতনা আসলো যে এই সমাজে আমাদের পথ শিশু আছে, অসহায় শিশু আছে, দুস্থ দরিদ্র আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আমাদের সবার অতীব নয়নের মণি যিনি, তার চিন্তা এবং চেতনা যে সবার জন্য শিক্ষা ব্যবস্থা, যে তার রাষ্ট্রীয় ব্যবস্থাকে আমি সহায়তার জন্য এই কিছু পথ শিশু, দুস্থ দরিদ্র অসহায় মানুষকে সুশিক্ষা দেওয়ার জন্য, অল্প মূল্যে বা বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছি, যেটা একদম প্রত্যন্ত অঞ্চলে, অর্থাৎ ঢাকা শহরে উত্তরখান থানার একটা পল্লী অঞ্চলে। এখানে আমি খুব অল্প মূল্যে এমনকি বই ফিরিয়ে দিচ্ছি, বিভিন্ন খাতাপত্র ফিরিয়ে দেওয়া, এবং সেখানে চিকিৎসা ব্যবস্থা অনেক ফিরিয়ে দিচ্ছি। সেখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রচার মাধ্যমে সেখানে ওদের শারীরিক চেক আপ যেটাকে বলা হয়, মানে একজন শিশুর জন্য সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো চেষ্টা করছেন। খুবই চমৎকার। এবং আসলে শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ, তাদেরকে সঠিকভাবে সুস্থভাবে যদি আমরা বড় করতে পারি আমাদের জন্য তারা মানে ভবিষ্যৎ। এবং আমরা জানি যে আপনারা এজি খান ফাউন্ডেশনের মাধ্যমে এই সমাজসেবামূলক কাজগুলো করছেন, তো সেখানে যারা বিভিন্ন রকম সহায়তা গ্রহণ করছে তাদের মধ্যে থেকে তাদের অনুভূতি কখনো নিশ্চয়ই আপনি দেখেছেন, সেই সম্পর্কে যদি একটু বলেন। ধন্যবাদ।
বিষয়টা হচ্ছে আমাদের দেশে দারিদ্র সীমার মধ্যে আমরা বাস করছি। তা আমি দেখলাম যে বিভিন্ন এনজিও বা অনেক অর্থলগ্নি প্রতিষ্ঠান মানুষকে সুদের বিনিময়ে টাকা দেয়, জি, যাতে একজন দরিদ্র মানুষ ওই ঋণ নিয়ে সে ওই সুদ দিতে দিতে তার ব্যবসায়িক আর কোনো পুঁজি থাকে না। আমি কিছু সংখ্যক মানুষকে সম্পূর্ণ বিনা সুদে, আচ্ছা আচ্ছা, যে কিছু টাকা নিবে, সে কিস্তিতে আমার আসল টাকা ফেরত দেবে এবং তার পুঁজিটা তার থেকে যাবে। বাহ, এই অসংখ্য মানুষকে আমি এবং স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ সে আমি পাচ্ছে। দায়ী করেছি। কিন্তু এখানে দিতে গিয়ে আমাদের অনেক প্রতিবন্ধকতা শিকার হয়েছে, যেমন অনেকে টাকা না দিয়ে পালিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এবং ওই টাকা কালেকশন করে আমি কিছু লোক রেখেছি, সেই লোক টাকা আদায় করে আমার কাছে না জমা দিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এই কারণে অনেক সময় আমরা ভালো কাজ করতে গিয়েও অনেক রকমের অনেক প্রতিবন্ধকতা প্রতিবন্ধক সৃষ্টি এবং মানুষের সেবা দিতে পারছি না। তা এই আমার মতো যে সবাই উদ্যোগ নিত, জি, যে দুস্থ দরিদ্র মানুষকে বিনা সুদে জি, তাকে টাকা দেয়, তাদেরকে সহায়তা করে, চিকিৎসা দেয়, তাদের জ্ঞান দান করে, তাদের আদর্শ মানুষের গড়ার চেষ্টা করে, তার মনে হয় সমাজ আজকে অনেক দিকে যেত, বাহ, মানুষ ভালো মানুষ তৈরি করতে পারত। অবশ্যই মানে অসাধারণ উদ্যোগগুলো আপনি গ্রহণ করেছেন এবং শুধু গ্রহণ করেননি, সেগুলো খুব সফলভাবে আপনি দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করে যাচ্ছেন, যেটা আমার মনে হয় যে অবশ্যই প্রশংসার দাবিদার এবং সাধুবাদ আমরা জানাতে চাই একুশে পরিবারের পক্ষ থেকে। তো আপনি এই যে দীর্ঘদিন ধরে মানে দীর্ঘদিন ধরে বলতে আপনার বয়স সীমা যা অনেক বড় একটা সময় কিন্তু আপনি এই সমাজসেবামূলক কাজে মানে কন্ট্রিবিউট করেছেন, সেই সাথে আপনি এই যে পত্রিকা আমাদের সমাজের কথা তুলে ধরা, দেশের কথা তুলে ধরা, সেটাও কিন্তু পুরোপুরি একটা সমাজসেবামূলক কাজ সেখানেও করছেন। এই যে সব মিলিয়ে যে মানুষের এত কাছাকাছি যাওয়ার, সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার, তাদের সাথে সম্পৃক্ত হওয়ার বিষয়টি আপনার কেমন লাগে? খুব ভালো লাগছে। আজকে আমাদের দেখেন, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলছেন কি আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে। ডিজিটাল বাংলাদেশ তৈরি করে তুলতে হবে, সবকিছু সরকার দেখা করতে পারে না, সরকারকে সহায়তা করার জন্য বেসরকারি উদ্যোগ একান্ত প্রয়োজন। সরকারকে সহায়তার জন্য বেসরকারি উদ্যোগ নেওয়ার জন্য আমি আজকে পত্রিকা, যেমন দৈনিক আমার সময় আছে, অনলাইন আছে 24btn.com, এটা আমি সম্পাদক, এরপরে আমার স্কুল, এরপরে আমার শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ সেবা, চিকিৎসা সেবা, ঋণ বিনা মূল্যে বিনা সুদে ঋণ বিতরণ, এই বিভিন্ন বিষয়গুলো আমি রাষ্ট্রীয়ভাবে সহায়তা করার জন্যই এই কার্যক্রমগুলো পরিচালনা করছি। অসাধারণ। আমরা জানি পাশাপাশি আপনি 24bdtime.com সেখানেও আপনি মানে খুব চমৎকার ভাবে এডিটর হিসেবে কাজ করে যাচ্ছেন, এটি নিয়ে যদি একটু বলেন আমাদেরকে। অনলাইন পত্রিকার মাধ্যমে আমি সমাজের বিশেষগুলো, যে নেতিবাচক যে বিষয়গুলো, এই নেতিবাচক বিষয়গুলোকে আমরা এক সাইডে দিচ্ছি, আর ইতিবাচক যে বিষয়গুলো, ভালো যে দিকগুলো, এগুলোকে আমরা দিচ্ছি। আমরা একসময় আমি দেখেছি আমাদের সমাজে কিছু হলুদ সাংবাদিক আছে, যারা মানে তাদের একটা স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে। আর এক শ্রেণীর মানুষের নিবেদিত, যা শুধু সমাজ নিয়ে কাজ করে, তার নিজের ব্যক্তিগত স্বার্থ কাজ করে না। তখন আমি এই 24btn.কে আমি এমন কিছু সংখ্যক লোক নিয়োগ দিয়েছি যারা শুধুমাত্র ইতিবাচক কাজই করবে, তারা নিজেরা শুধু সমাজের হাবোদক বা ভালো কাজগুলোই তারা করবে, তার নিজের ব্যক্তির স্বার্থে উদ্যোগ তারা থাকবে, রাষ্ট্রের স্বার্থ দেখবে। মানে যেটাই আসলে কিন্তু একটি পত্রিকা বা মানে সংবাদের কাজটি, যেটা সাংবাদিক হিসেবে মানুষের কাছে একেবারে সঠিক তথ্যটি তুলে ধরবে, মানে কাউকে হয়রানিমূলক না, কারো প্রতি মিথ্যা কোনো সংবাদ পরিবেশন না, এবং যেটা যত একদমই ইয়েলো জার্নালিজমের অনেক বাইরে, আমরা ইয়েলো জার্নালিস্ট আমরা আদৌ পছন্দ করি না। আমি দেখেছি এটা দিয়ে সমাজকে ক্ষতি করা যায়, সমাজকে উপকার করা যায় একদম। তো আপনি একজন মানে প্রধান সম্পাদক হিসেবে একটি পত্রিকার এবং একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আমরা দেখছি আপনার বিভিন্ন সেক্টরে কিন্তু আপনি খুব চমৎকার ভাবে আপনার একটা বড় ভূমিকা রেখে যাচ্ছেন। অবশ্যই আপনাকে দেখে আরো যারা আছে এখন এই প্রজন্মের যারা ইয়াং, তারা অবশ্যই অনুপ্রাণিত হবে, আমরা সেই প্রত্যাশা করি। আপনি যদি একটু বলেন যে আপনার আর ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে এই বিষয় নিয়ে, মিডিয়াতে কন্ট্রিবিউট করার বিষয়ে। মিডিয়া আমার যেমন একটা ভবিষ্যৎ পরিকল্পনা ছিল যে আজকে আমাদের বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসা অবস্থা খুব ভালো ছিল না। আমার লেখালেখির মাধ্যমে বিভিন্ন টিভি এবং পত্রিকা, আমার প্রোগ্রামের মাধ্যমে আজকে হোমিওপ্যাথি সর্বজন নিবেদিত হয়েছে, সব মানুষের দৌড়গুলো এখন হোমিওপ্যাথি সেবা গ্রহণযোগ্যতা পেয়েছে, মানুষের কাছাকাছি পৌঁছেছে এবং গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন অনেক জটিল এবং দুস্থ রোগী চিকিৎসা হয়, আজকে কিন্তু এটার অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। আর তাই আমার একটা কম্পারেটিভলি কিন্তু হোমিও চিকিৎসা খরচ অনেক কম। আমি একটা পেশেন্ট পেয়েছি, আপনাকে সাথে একটু যদিও রিলেটেড না, তার বলছি, তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা করছে, একটা কেমো দিয়েছে 7,20,000 টাকা দিয়ে, উনি অনেক কেমো দিয়েছে, দেওয়ার পরে তার অবস্থা খুবই মরণাপন্ন অবস্থা।
আমার কাছে মুমূর্ষ অবস্থা আসছে, সেই পেশেন্ট আমাকে চিকিৎসা বহুত দিন বেঁচে ছিল, ভালো ছিল, তাহলে সে অল্প সম্বন্ধ পয়সায় সে আমার চিকিৎসা। আমার যদি আজকে বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসার কোনো ভালো হাসপাতাল থাকতো, আজকে যদি বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসাতে রিলেটেড কোনো শিক্ষা প্রতিষ্ঠান আরো ভালো জল থাকতো, এই মানুষগুলো এখানে অ্যাডমিট হতে পারতো, এই মানুষগুলো এখানে চিকিৎসা সেবা পেত। তা আমি বাংলাদেশে অর্থনৈতিক সচ্ছলতা জোরদার করার জন্য, বাংলাদেশের সরকারের সহায়তা করার জন্য আমি জোর দেওয়া আমার যে চিন্তা ছিল না, এটা মানে ভালো মানের, অর্থাৎ বলতে গেলে আধুনিক মানে একটা আমি হাসপাতাল করতে চাচ্ছি। এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা প্রত্যাশা করি যে আপনার এই স্বপ্ন সফল হবে এবং আমরা সাধারণ মানুষকে দেখব যে সেখান থেকে চিকিৎসা নিয়ে যারা সংকটাপন্ন অবশ্যই তারা মানে আরোগ্য লাভ করবে। এবং আপনি যে কথাটি বলেছেন খুবই অসাধারণ, যে আসলে সরকারকে সহায়তা করার বিষয়টির জায়গা থেকে আমরা যদি সবাই নিজের দায়িত্ব পালন করি তাহলে হয়তো অনেকখানি এগিয়ে যায়। আমরা জানি যে এজি ফাউন্ডেশনের মাধ্যমে আপনি যেটি বললেন যে সমাজসেবামূলক কাজ করছেন, আপনি পত্রিকাগুলোতে মানে অনেক দীর্ঘদিন ধরে খুব চমৎকার ভাবে কাজ করে চলেছেন। সব মিলিয়ে মানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলেন। ভবিষ্যৎ পরিকল্পনা একটু আগে বললাম যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা একটা হসপিটাল করা, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী একটা আশা আছে, উনি প্রস্তাব দিয়েছে যে আমাদের হোমিওপ্যাথি একটা বিশ্ববিদ্যালয় করবেন। আমি আমাদের যাদের সমাজের যারা প্রতিষ্ঠিত ব্যক্তি আছেন বা বিশেষ ব্যক্তি, আমি ওই আজকে মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাবো তারা আমাদের একটা হোমিওপ্যাথি বিশ্ববিদ্যালয় করার জন্য সরকার সহায়তা করেন। এরপর আমার দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে যে আমি অসহায়, দুস্থ, দরিদ্র, পথ ও শিশুদের জন্য, পথহারা মানুষের জন্য, এতিম মানুষদের জন্য যারা স্বল্প মূল্যে বিনামূল্যে একসময় চিকিৎসা পেতে পারে, এই জন্য আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে আমি একটা ব্যবস্থা করব। এবং যারা আজকে যারা শিশু, আগামী যারা ভবিষ্যৎ, আগামী জাতির কর্ণধার যারা হবেন, তাদেরকে শিক্ষিত করে আমি তাদেরকে সমাজে কর্ণধার হওয়ার জন্য আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানকে আমি আরো জোরালো ভাবে কাজ করাচ্ছি পরিকল্পনা। এবং সমাজের যে দিকগুলো আছে, যে ভালো দিকগুলো আছে, যে দিকগুলো রাষ্ট্রের জন্য, দিকগুলো জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, যে দিকগুলো মুক্তিযোদ্ধা পক্ষের শক্তির জন্য, সেই দিকগুলোকে আমি আমার লিখনের মাধ্যমে, আমার মিডিয়ার মাধ্যমে সমাজে তুলে ধরবো। আর যে দিকগুলো দেশের জন্য ক্ষতিকর, যে দিকগুলো রাষ্ট্রের জন্য ক্ষতিকর, যে দিকগুলো অর্থনৈতিক আমাদের ক্ষতিকর, যে দিকগুলো মানুষকে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটির সময় জন্ম দেয়, সেই দিকগুলো তার মানুষ অসাধারণ আপনার মানে প্রত্যেকের মধ্যে তুলে ধরবো। অসাধারণ চিন্তা ভাবনা। আমরা চাই সফলভাবে সেই চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ আপনি করেছেন, সেটি আরো ভবিষ্যতে করবেন এবং আমাদের সমাজকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাকে আবার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের এসে সময় দেওয়ার জন্য, এবং আপনার জন্য অনেক শুভকামনা, এজি ফাউন্ডেশনের জন্য অনেক শুভকামনা। আপনাকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতাকে আমার আন্তরিক শুভেচ্ছা। দর্শক, কথা ছিল আমাদের আজকের অতিথির সাথে। 21 দুপুরে আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে নতুন কোন অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর থাকবেন 21 টেলিভিশনের সব আয়োজনের সাথে। শুভ দুপুর।